আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী এবং যারা দেখছেন সকলকে আমার আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী, আজকে আমি তোমাদের নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের তরঙ্গ অধ্যায় থেকে কিছু ছোট প্রশ্নের সমাধান আমি তোমাদেরকে দেখাবো। এর আগে আমি তোমাদেরকে তরঙ্গের শ্রেণী বিভাগ, তরঙ্গের বৈশিষ্ট্য এবং তরঙ্গ সম্পর্কিত কয়েকটি রাশির সমাধান দিয়েছিলাম। আজ আমি তোমাদেরকে বোর্ডে উল্লেখিত কিছু প্রশ্নের সমাধান দিব। তোমরা লক্ষ্য করো, এই প্রশ্নগুলো ক এবং খ নাম্বারের জন্য আসে। অর্থাৎ আমি আজকে শব্দ তরঙ্গের কিছু কথা তোমাদেরকে বলবো, তোমরা লক্ষ্য করো। প্রথমে কি আছে? শব্দ তরঙ্গের বৈশিষ্ট্য। শব্দ তরঙ্গের বৈশিষ্ট্যকে খেয়াল করো, এগুলো খ নাম্বার প্রশ্নের জন্য আসে। শব্দ তরঙ্গের বৈশিষ্ট্য আছে, শব্দ তরঙ্গ ব্যবহার আছে। আমি শব্দ তরঙ্গের বৈশিষ্ট্য এবং শব্দের ব্যবহার, এই বিষয়গুলো নিয়ে আজকে তোমাদের সামনে হাজির হয়েছি। তোমরা একটু মনোযোগী হও। আসে গেলে এই তরঙ্গ অধ্যায় থেকে 10 নাম্বার পেতে গেলে অবশ্যই ক, খ, গ, ঘ 4টি প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে। ক নাম্বারের জন্য হবে বিভিন্ন সংজ্ঞা, খ নাম্বারের জন্য হবে বৈশিষ্ট্য, পার্থক্য, এগুলো প্রশ্ন আসে। এই ধরনের প্রশ্ন আছে। তোমরা শুধু গ, ঘ নাম্বার প্রশ্নের উত্তর করলে দেখা যাবে যে তোমাদের ক, খ নাম্বার প্রশ্নের দুইটার মধ্যে হঠাৎ একটা মিস হয়ে গেছে। তোমরা না পড়ার কারণে দেখা গেল তোমাদের একটা প্রশ্নের উত্তর দিতে তোমরা পারো না। তাহলে দেখা গেল তুমি গ, ঘ নাম্বার পারলে 7 নাম্বারের জন্য, ক, খ নাম্বার পারলে না 3 নাম্বারের জন্য। সেখানে তো তোমাদের অ্যান্সারই হলো 70%। সেখানে তুমি A+ আশা করার কোনো সুযোগ তোমার নাই। তাই আমরা গ, ঘ নাম্বার প্রশ্নের সমাধান যেভাবে করব গুরুত্ব দিয়ে, ঠিক ক, খ নাম্বার প্রশ্নগুলোর সমাধান কিভাবে করতে হবে সেই ক্ষেত্রেও সমান গুরুত্ব আমরা দিব। তাই আজকে আমরা এই শব্দ তরঙ্গের বৈশিষ্ট্য, শ্রাব্যতা সীমা, শব্দ তরঙ্গ, শব্দোত্তর শব্দ তরঙ্গ, শব্দোত্তর শব্দ তরঙ্গ, শব্দের আরো কিছু প্রশ্ন আছে, সেই সকল প্রশ্নের সমাধান দেখব। তাহলে আমরা প্রথমে আসি শব্দ তরঙ্গের বৈশিষ্ট্য। আমরা তরঙ্গের বৈশিষ্ট্য পড়েছি, শব্দ তরঙ্গের বৈশিষ্ট্য প্রায় অনুরূপ। তাহলে তরঙ্গের বৈশিষ্ট্য যদি আমার জানা থাকে, তাহলে শব্দ তরঙ্গের বৈশিষ্ট্য আমি খুব সহজভাবে বলতে পারবো। 1 নাম্বার বৈশিষ্ট্য, তোমরা খেয়াল করো শব্দ তরঙ্গের বৈশিষ্ট্যগুলো কি, কারণ বৈশিষ্ট্যগুলো দিয়েই তুমি কোনো রাশিকে শনাক্ত করতে পারো। আমরা তরঙ্গের বৈশিষ্ট্যের মধ্যে পড়েছিলাম যেভাবে, ঠিক শব্দ তরঙ্গের বৈশিষ্ট্য কিভাবে। শব্দ একটি যান্ত্রিক তরঙ্গ, শব্দ তরঙ্গ একটি যান্ত্রিক তরঙ্গ। 1 নম্বর বৈশিষ্ট্য আমি কি লিখতেছি? শব্দ তরঙ্গ একটি যান্ত্রিক তরঙ্গ। যান্ত্রিক তরঙ্গ তোমরা জানো যে মাধ্যম ছাড়া সঞ্চালিত হতে পারে না। যেমন শব্দ, আমি কথা বলতেছি, এই কথাটাই আমার কি হচ্ছে, সামনে বায়ুর সঙ্গে ধাক্কা লাগছে, এই বায়ুর মধ্য দিয়ে সঞ্চালিত হচ্ছে শব্দটা। তাই শব্দ তরঙ্গ, বায়ু একটা মাধ্যম, তোমরা জানো। কঠিন তরল বায়বীয় এই মাধ্যমের মধ্য দিয়ে যে শব্দ যদি সঞ্চালিত হয় তখন এটা যান্ত্রিক তরঙ্গ। তাহলে আমরা কথা বলতে পারি শব্দ তরঙ্গ একটি যান্ত্রিক তরঙ্গ। শব্দ তরঙ্গ একটি যান্ত্রিক তরঙ্গ, এটা আমরা বলতে পারি। দ্বিতীয় বৈশিষ্ট্য হলো শব্দ তরঙ্গ একটি অনুদৈর্ঘ্য তরঙ্গ। কারণ তোমরা জানো, কোনো তরঙ্গ যদি কম্পনের দিকের সাথে সমান্তরালভাবে অগ্রসর হয় তখন এটা অনুদৈর্ঘ্য তরঙ্গ। সুতরাং শব্দ তরঙ্গ একটি অনুদৈর্ঘ্য তরঙ্গ। তাহলে আমি 1 নম্বর বৈশিষ্ট্য পাইতেছি শব্দ তরঙ্গ একটি যান্ত্রিক তরঙ্গ। 2 নম্বর বৈশিষ্ট্য পাইতেছি শব্দ তরঙ্গ একটি অনুদৈর্ঘ্য তরঙ্গ। 3 নাম্বার, এটাও তরঙ্গের বৈশিষ্ট্যের মধ্যে আমি পড়াইছিলাম যে শব্দ তরঙ্গের বেগ মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে। তাহলে 3 নম্বর বৈশিষ্ট্য হলো শব্দ তরঙ্গের বেগ মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে। যেমন বায়বীয় মাধ্যমে শব্দের বেগ কম, তরল মাধ্যমে তার চেয়ে বেশি, কঠিন মাধ্যমে সবচেয়ে বেশি, শব্দের বেগ সবচেয়ে বেশি। তাহলে আমরা কথা বলতে পারি 3 নম্বর বৈশিষ্ট্য যে শব্দ তরঙ্গের বেগ মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে, বায়বীয় মাধ্যমে শব্দ তরঙ্গের বেগ সবচেয়ে কম, তরল মাধ্যমে শব্দ তরঙ্গের বেগ বায়বীয় মাধ্যমের চেয়ে বেশি, কঠিন মাধ্যমে শব্দ তরঙ্গের বেগ সবচেয়ে বেশি। তাহলে এটা আমরা একটা বৈশিষ্ট্য বলতে পারি। তাহলে বৈশিষ্ট্য কয়টা গেল? 3টা বৈশিষ্ট্য গেল শব্দ তরঙ্গের। শব্দ একটি যান্ত্রিক তরঙ্গ, শব্দ তরঙ্গ একটি যান্ত্রিক তরঙ্গ, শব্দ তরঙ্গ একটি অনুদৈর্ঘ্য তরঙ্গ, শব্দ তরঙ্গের বেগ মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে, বায়বীয় মাধ্যমে শব্দ তরঙ্গের বেগ কম, তরল মাধ্যমে শব্দ তরঙ্গের বেগ বায়বীয় মাধ্যমের চেয়ে বেশি, কঠিন মাধ্যমে শব্দ তরঙ্গের বেগ তরল মাধ্যমের চেয়েও বেশি। এখন 4 নম্বর বৈশিষ্ট্য আসো, শব্দ তরঙ্গের তীব্রতা, শব্দের তীব্রতা বিস্তারের বর্গের সমানুপাতিক।
শব্দের তীব্রতা হলো বিস্তারের বর্গের সমানুপাতিক। এটা তরঙ্গের বৈশিষ্ট্যের মধ্যেও ছিল, তোমরা পড়ছ। তাহলে আমরা 4 নম্বর বৈশিষ্ট্যটা তাই বলতে পারি যে শব্দের তীব্রতা বিস্তারের বর্গের সমানুপাতিক। এখন আসো 5 নাম্বার, শব্দের প্রতিফলন প্রতিসরণ উপরিপাতন ঘটে। এটা তরঙ্গের বৈশিষ্ট্যের মধ্যেও ছিল। তাহলে যেহেতু তরঙ্গের বৈশিষ্ট্য তোমাদের পড়া আছে, শব্দ তরঙ্গের বৈশিষ্ট্যের ক্ষেত্রে তোমাদের ততটা সমস্যা হবে না। তাহলে আমরা কি বলতেছি, শব্দের প্রতিফলন প্রতিসরণ ও পরিপাতন ঘটে। 6 নম্বর বৈশিষ্ট্য আমরা বলবো শব্দের বেগ তাপমাত্রা ও আর্দ্রতার উপর নির্ভর করে। শব্দের বেগ তাপমাত্রা আর্দ্রতার উপর নির্ভর করে। তাপমাত্রা বেশি হলে শব্দের বেগ বেশি হয়, তাপমাত্রা আর্দ্রতা বেশি হলেই শব্দের বেগ বেশি হয়। যেমন তোমরা আরেকটা প্রশ্ন এখানে আসে যে শীতকালে শব্দের বেগের চেয়ে গ্রীষ্মকালে শব্দের বেগ বেশি কেন? অর্থাৎ গ্রীষ্মকালে শব্দের বেগ বেশি কেন? গ্রীষ্মকালে বায়ুর তাপমাত্রা থাকে বেশি, বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ থাকে বেশি। শীতকালে বায়ুর তাপমাত্রা কম থাকে, জলীয় বাষ্পের পরিমাণ কম থাকে। এই কারণে কিন্তু শীতকালে আমাদের ঠোঁট ফেটে যায়। শীতকালে ঠোঁট ফেটে যাওয়ার কারণ কি? বায়ুতে আমার জলীয় বাষ্পের পরিমাণ কম থাকে, তাই ঠোঁট শুষ্ক থাকে। ফলে কথা বলতে গেলে দেখা গেল শুষ্ক অবস্থায় এই কোষগুলো আবার ফাঁকা হয়ে যায়, তাই এটা ফেটে যায়। তাহলে আমি কথা কি বলতেছি, হ্যাঁ, খ নম্বর প্রশ্ন এটাও হতে পারে যে গ্রীষ্মকালে শব্দের বেগ বেশি কেন, ব্যাখ্যা করো। তাহলে আমরা কিভাবে দিব যে গ্রীষ্মকালে বায়ুর তাপমাত্রা বেশি থাকে, বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে, তাই শব্দের বেগ গ্রীষ্মকালে বেশি হয়। শীতকালে বায়ুর তাপমাত্রা কম থাকে, বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণও কম থাকে, তাই শীতকালে শব্দের বেগ কম হয়। এটা আমরা বলতে পারি। খ নম্বর প্রশ্ন যদি আসে তাহলে আমরা এর সমাধান দিব। তাহলে আমরা কি বলছি কথা খেয়াল করো, শব্দ তরঙ্গের বৈশিষ্ট্য। শব্দ তরঙ্গের বৈশিষ্ট্য কি? 1 নম্বর বৈশিষ্ট্য, শব্দ একটি যান্ত্রিক তরঙ্গ। 2 নম্বর কি বলছি দেখো, শব্দ একটি অনুদৈর্ঘ্য তরঙ্গ। শব্দ তরঙ্গের বেগ মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে। বায়বীয় মাধ্যমে শব্দ তরঙ্গের বেগ সবচেয়ে কম, তরল মাধ্যমে শব্দ তরঙ্গের বেগ বায়বীয় মাধ্যমের চেয়ে বেশি, কঠিন মাধ্যমে শব্দ তরঙ্গের বেগ তরল মাধ্যমের চেয়েও বেশি। তারপরে আমি 4 নম্বর কি বলতেছি যে শব্দের তীব্রতা, শব্দ তীব্রতাটা কি, শব্দ কতটা জোরে হচ্ছে, এই শব্দের তীব্রতা বিস্তারের বর্গের সমানুপাতিক। বিস্তারের বর্গের সমানুপাতিক। আর শব্দের প্রতিফলন প্রতিসরণ ও পরিপাতন ঘটে। 5 নম্বর বলতেছি আমি এটা, শব্দের প্রতিফলন প্রতিসরণ ও পরিপাতন ঘটে ইত্যাদি ঘটে। 6 নম্বর আমি কি বলতেছি, শব্দের বেগ তাপমাত্রা ও আর্দ্রতার উপর নির্ভর করে। অর্থাৎ গ্রীষ্মকালে শব্দের বেগ বেশি থাকে, শীতকালে শব্দের বেগ কম থাকে। অর্থাৎ তাপমাত্রা বাড়লে শব্দের বেগ বাড়ে, আর্দ্রতা বাড়লেও শব্দের বেগ বাড়ে। তাহলে আমি কথাটা কি বলতেছি, এখানে আরেকটা প্রশ্ন হতে পারে যে গ্রীষ্মকালে শব্দের বেগ শীতকালের চেয়ে বেশি কেন? এখানে কিভাবে বলবা তুমি যে গ্রীষ্মকালে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে এবং বায়ুর তাপমাত্রা বেশি থাকে, তাই শব্দের বেগ বেশি হয়। আবার শীতকালে বায়ুর তাপমাত্রা থাকে কম, জলীয় বাষ্পের পরিমাণ থাকে কম, তাই এই ক্ষেত্রে শব্দের বেগ কম হয়। এভাবে তুমি লিখবা। তাহলে এখানে আরেকটা খ নম্বর প্রশ্ন হয়ে গেল। তাহলে যদি প্রশ্ন করে শব্দ তরঙ্গের বৈশিষ্ট্য কি, খ নম্বরের জন্য যে কোনো 4টা বৈশিষ্ট্য তুমি এখান থেকে দিয়ে দিতে পারো, আর সম্পূর্ণ লিখতে পারলে ভালো। আবার আরেকটা প্রশ্ন কি হতে পারে যে গ্রীষ্মকালে চেয়ে শীতকালে শব্দের বেগ কম কেন, অথবা শীতকালে চেয়ে গ্রীষ্মকালে শব্দের বেগ বেশি কেন। এটা তাপমাত্রা আর্দ্রতা দিয়ে আমি যেভাবে বললাম সেভাবে ব্যাখ্যা করে দেবা। এখন আসো, এই যে শব্দ সবগুলো শব্দ কি আমরা শুনতে পাই? আমরা শব্দ তরঙ্গের বৈশিষ্ট্য শেষ করলাম, এখন সবগুলো শব্দ কি আমরা শুনতে পাই? সবগুলো শব্দ আমরা শুনতে পাই না। যেমন পিপিলিকা শব্দ করে আমরা কি শুনতে পাই? বাদুর পথ চলে, সে শব্দ ব্যবহার করে পথ চলে, আমরা কি শুনতে পাই? শুনতে পাই না। আমরা কোন শব্দটা শুনতে পাই? 20 থেকে 20,000 হার্জ কম্পাঙ্ক বিশিষ্ট শব্দ আমরা শুনতে পাই। যে শব্দটা আমরা শুনতে পাই এই কম্পাঙ্কের একটা সীমা আছে, কত? 20 থেকে 20,000 হার্জ। আর এই সীমাটাকে বলা হয় শ্রাব্যতা সীমা। তাহলে শ্রাব্যতার সীমা কি? 20 থেকে 20,000 হার্জ কম্পাঙ্ক বিশিষ্ট শব্দ আমরা শুনতে পাই, আর এই সীমাটাকে বলা হয় শ্রাব্যতার সীমা।
তাহলে 20 হার্জের নিচে শব্দটা আমরা শুনতে পাই না, 20,000 হার্জের উপর কম্পাঙ্ক বিশিষ্ট শব্দ আমরা শুনতে পাইনি। তাহলে কোন শব্দটা আমরা শুনতে পাই? 20 থেকে 20,000 হার্জ কম্পাঙ্ক বিশিষ্ট এই শব্দটা আমরা শুনতে পাই। যে সীমার মধ্যে, যে কম্পাঙ্কের সীমার মধ্যে শব্দটা আমরা শুনতে পাই, এটি হলো শ্রাব্যতার সীমা। তাহলে শ্রাব্যতার সীমা কত আমাদের? 20 থেকে 20,000 হার্জ কম্পাঙ্ক। তাহলে শ্রাব্যতার সীমা কাকে বলে? 20 থেকে 20,000 হার্জ কম্পাঙ্কের মধ্যে আমরা শব্দ শুনতে পাই, তাই 20 থেকে 20,000 হার্জ কম্পাঙ্ককে বলা হয় শ্রাব্যতার সীমা। এই 20 হার্জের নিচে যে কম্পাঙ্ক বিশিষ্ট শব্দ আছে তাকে বলা হয় ইনফ্রাসনিক শব্দ তরঙ্গ। ইনফ্রাসনিক শব্দ তরঙ্গ অর্থাৎ শব্দেত্তর শব্দ তরঙ্গ। এই শব্দটা আমরা শুনতে পাই না। তাহলে কত? 20 হার্জের নিচে কম্পাঙ্ক বিশিষ্ট শব্দ তরঙ্গকে বলা হয় ইনফ্রাসনিক শব্দ তরঙ্গ। এই শব্দ আমরা শুনতে পাই না। আবার 20,000 হার্জের উপরের যে কম্পাঙ্ক বিশিষ্ট শব্দ আছে এই শব্দ তরঙ্গকে বলা হয় আল্ট্রাসনিক শব্দ তরঙ্গ। আল্ট্রাসনিক শব্দ তরঙ্গ এই শব্দ আমরা শুনতে পাই না। আল্ট্রাসনিক শব্দ তরঙ্গ ব্যবহার করে কিন্তু বাদুড় পথ চলে। কীভাবে পথ চলে আমি তোমাদেরকে বলতেছি। তাহলে আমি শ্রাব্যতার সীমা কি আমি পাইতেছি? 20 থেকে 20,000 হার্জ কম্পাঙ্ক বিশিষ্ট শব্দ আমরা শুনতে পাই। এই 20 থেকে 20,000 হার্জ কম্পাঙ্ক বিশিষ্ট শব্দ তরঙ্গটাই হলো এখানে শ্রাব্যতার সীমা। অর্থাৎ যে সীমা পর্যন্ত আমরা শব্দটা শুনতে পাই এটি হলো শ্রাব্যতার সীমা। 20 হার্জের নিচে কম্পাঙ্ক বিশিষ্ট শব্দ তরঙ্গকে বলা হয় ইনফ্রাসনিক শব্দ তরঙ্গ বা শব্দেত্তর শব্দ তরঙ্গ। আবার 20,000 হার্জের উপরের কম্পাঙ্ক বিশিষ্ট শব্দকে বলা হয় শব্দোত্তর শব্দ তরঙ্গ বা আল্ট্রাসনিক শব্দ তরঙ্গ। এই আল্ট্রাসনিক শব্দ তরঙ্গ ব্যবহার করেই বাদুড় পথ চলে। তাহলে বাদুড়ের পথ চলা ব্যাখ্যা করে এমন একটা প্রশ্ন খ নাম্বারের জন্য দিতে পারে। ক নাম্বারের জন্য দিতে পারে শ্রাব্যতার সীমা কি, শব্দোত্তর শব্দ তরঙ্গ কি, শব্দোত্তর শব্দ তরঙ্গ কি, এরকম সংজ্ঞা দিতে পারে। তাহলে আবার বাদুড়ের পথ চলাটা এটা খ নম্বর প্রশ্নে দিতে পারে যে বাদুড় শব্দোত্তর শব্দ তরঙ্গ ব্যবহার করে কিভাবে পথ চলে। আচ্ছা, বাদুড় প্রথমে শব্দোত্তর শব্দ তরঙ্গ সৃষ্টি করতে পারে। বাদুড় শব্দোত্তর শব্দ তরঙ্গ সৃষ্টি করতে পারে, তাই বাদুড় প্রথমে শব্দোত্তর শব্দ তরঙ্গ সৃষ্টি করে সামনের দিকে ছড়িয়ে দেয়। সামনে যদি কোনো প্রতিফলক থাকে সেখানে বাধা পায়, বাধা পেয়ে তার কাছে ফিরে আসে, সে প্রতিধ্বনি আকারে শুনতে পায়। সেটা প্রতিধ্বনি কি আমি সামনে পড়াবো তোমাদেরকে। এখন খেয়াল করো, তাহলে বাদুড় শব্দোত্তর শব্দ তরঙ্গ সৃষ্টি করতে পারে, সামনের দিকে ছড়িয়ে দেয়, সেখানে যদি প্রতিফলক থাকে প্রতিফলকতে বাধা পেয়ে শব্দটা তার কাছে ফিরে আসে, তখন বাদুড় বুঝতে পারে সামনে কোনো প্রতিবন্ধকতা আছে বা সামনে কোনো কিছু আছে, তাই সে বাদুড় ওদিকে যায় না। যখন শব্দোত্তর শব্দ তরঙ্গ সৃষ্টি করে সামনের দিকে ছড়িয়ে দেওয়ার পর সেই শব্দ প্রতিধ্বনি হয়ে ফিরে না আসে, তখন বাদুড় বুঝতে পারে যে এখানে সামনে কিছু নাই, তখন সেই পথে বাদুড় চলতে থাকে। এভাবে বাদুড় পথ চলে। কিন্তু বৈদ্যুতিক তার বাদুড় সঠিকভাবে শনাক্ত করতে পারে না, তাই শব্দোত্তর শব্দ তরঙ্গ ছড়িয়ে দেওয়ার পরে যখন প্রতিধ্বনি সেখান থেকে শুনতে না পায়, তখন বাদুড় সেখানে বৈদ্যুতিক তার শনাক্ত করতে পারে না। বৈদ্যুতিক তার যখন শনাক্ত করতে না পারে, তখন অনেক সময় বাদুড়কে বৈদ্যুতিক তারে ঝুলে থাকতে দেখা যায়। তোমরা লক্ষ্য করে দেখবা বিদ্যুতের তারগুলোর মধ্যে অনেক সময় বাদুড় ঝুলে আছে, মরে পড়ে আছে, ঝুলে আছে। কারণ কি? কারণ হলো বাদুড় বৈদ্যুতিক তার সঠিকভাবে শনাক্ত করতে পারে নাই। কারণ শব্দোত্তর শব্দ তরঙ্গ সৃষ্টি করার পর সামনের দিকে ছড়িয়ে দেওয়ার পর সেখান থেকে যে প্রতিধ্বনি আসছে সেই প্রতিধ্বনি সে শনাক্ত করতে পারে নাই, যার কারণে সে তারটাকে শনাক্ত করতে পারে নাই। যাওয়ার সময় তার সঙ্গে তার শরীর লেগে গেছে, তখন সে সেখানে ঝুলে গেছে। তাহলে আমরা বাদুড়ের পথ চলা কীভাবে ব্যাখ্যা করতে পারি? যে বাদুড় প্রথমে শব্দোত্তর শব্দ তরঙ্গ সৃষ্টি করে সামনের দিকে ছড়িয়ে দেয়, সামনের দিকে যদি কোনো প্রতিফলক থাকে প্রতিফলকে বাধা পেয়ে তার কাছে শব্দ ফিরে আসে, তখন সে বুঝতে পারে সামনে কোনো বস্তু আছে, তাই সে সেদিকে যায় না। যদি প্রতিফলিত হয়ে তার কাছে ফিরে না আসে শব্দ, তখন সে বুঝতে পারে সামনের দিকে কোনো প্রতিবন্ধকতা নাই, তাই সে সামনের দিকে চলতে থাকে। এভাবে বাদুড় পথ চলে। কিন্তু বৈদ্যুতিক তার বাদুড় সঠিকভাবে শনাক্ত করতে পারে না, কারণ বৈদ্যুতিক তার থেকে প্রতিধ্বনি সে সঠিকভাবে চিহ্নিত করতে পারে না, ফলে অনেক সময় বৈদ্যুতিক তারে বাদুড়কে ঝুলে থাকতে দেখা যায়। এটা খ নম্বর প্রশ্ন হবে। খ নম্বর প্রশ্নের উত্তরটা তোমরা এভাবে লিখে দিবা। আশা করি শব্দোত্তর শব্দ তরঙ্গের বৈশিষ্ট্য, আশা করি শব্দ তরঙ্গের বৈশিষ্ট্য, শ্রাব্যতা সীমা, শব্দোত্তর শব্দ তরঙ্গ এই বিষয়গুলো তোমাদের স্পষ্ট হয়ে গেছে এবং বাদুড়ের পথ চলা স্পষ্ট হয়ে গেছে। বাদুড়ের পথ চলাটা তোমরা ব্যাখ্যা করতে পারবে। এখন দেখো শব্দোত্তর শব্দ তরঙ্গের আরও কিছু ব্যবহার আছে। শব্দোত্তর শব্দ তরঙ্গ
কোন কোন কাজে ব্যবহার হয়, এটাও খ নাম্বার প্রশ্ন আসতে পারে যে শব্দোত্তর শব্দ তরঙ্গের ব্যবহার লিখো। কোথায় ব্যবহার করি আমরা? দাঁতের ডাক্তাররা দাঁতের স্কেলিং করার সময় শব্দোত্তর শব্দ তরঙ্গ ব্যবহার করে থাকেন। ওয়াশিং মেশিনে কাপড় চোপড় ড্রাই ওয়াশ করার সময় শব্দোত্তর শব্দ তরঙ্গ ব্যবহার করা হয়। আলট্রাসোনোগ্রাফিতে অর্থাৎ আমাদের গর্ভবতী মায়েরা দেখা যায় যে ডাক্তাররা পরামর্শ মতে বাচ্চার অবস্থান কেমনভাবে আছে তা দেখার জন্য, শনাক্ত করার জন্য এই আলট্রাসোনোগ্রাফি করে। এই আলট্রাসোনোগ্রাফিতেও শব্দোত্তর শব্দ তরঙ্গ ব্যবহার করা হয়। তাহলে কি বলছি? দাঁতের স্কেলিং করতে দাঁতের ডাক্তাররা শব্দোত্তর শব্দ তরঙ্গ ব্যবহার করে থাকেন। কাপড় চোপড় ড্রাই ওয়াশ করতে ওয়াশিং মেশিনে শব্দোত্তর শব্দ তরঙ্গ ব্যবহার করা হয়। পাকস্থলিতে বা পিত্তথলিতে যদি পাথর হয়, এই পাথরকে বিচূর্ণকরণ করতেও শব্দোত্তর শব্দ তরঙ্গ ব্যবহার করা হয়। তাহলে কি কি করতে শব্দোত্তর শব্দ তরঙ্গ ব্যবহার করা হয়? যদি বলা হয় শব্দোত্তর শব্দ তরঙ্গের ব্যবহার লিখো, তাহলে আমরা কি বলতে পারি? যে 1 নম্বরে বলতে পারি, আমরা এভাবে পয়েন্ট আকারে লিখব। শব্দোত্তর শব্দ তরঙ্গের ব্যবহার নিচে দেওয়া হলো। 1 নাম্বার, কাপড় চোপড় ড্রাই ওয়াশ করতে ওয়াশিং মেশিনে শব্দোত্তর শব্দ তরঙ্গ ব্যবহার করা হয়, বা কাপড় চোপড় ড্রাই ওয়াশ করতে শব্দোত্তর শব্দ তরঙ্গ ব্যবহার করা হয়। কাপড় চোপড় ড্রাই ওয়াশ করতে শব্দোত্তর শব্দ তরঙ্গ ব্যবহার করা হয়। এটা আমি 1 নম্বরে দিলাম। 2 নম্বর গেল। 2 নম্বরে কি বলি? যে দাঁতের স্কেলিং করতে দাঁতের ডাক্তাররা শব্দোত্তর শব্দ তরঙ্গ ব্যবহার করে থাকেন। 3 নম্বরে আসি আমরা, যে পাকস্থলিতে বা পিত্তথলিতে পাথর হইলে সেই পাথরকে বিচূর্ণকরণ করতে শব্দোত্তর শব্দ তরঙ্গ ব্যবহার করা হয়। 4 নম্বর আমি কি বলি? যে আলট্রাসোনোগ্রাফি করতে শব্দোত্তর শব্দ তরঙ্গ ব্যবহার করা হয়। এছাড়া ডাক্তাররা তাদের যন্ত্রপাতি পরিষ্কার করতে, জীবাণুমুক্ত করতে শব্দোত্তর শব্দ তরঙ্গ ব্যবহার করে থাকেন। তাহলে আমরা শব্দ তরঙ্গের বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবো, শ্রাব্যতার সীমা পারবো, শব্দোত্তর শব্দ তরঙ্গ, তারপরে শব্দোত্তর শব্দ তরঙ্গ, শব্দোত্তর শব্দ তরঙ্গ ব্যবহার করে বাদুড় কিভাবে পথ চলে, শব্দোত্তর শব্দ তরঙ্গের ব্যবহার, এটা আমি জানি।